ओम सर्वं स्वस्तिका महाकाल ईश्वरं ग्रहणं तस्सत् पुण्यं वंजटाभ्येन খাওয়া দাওয়ার পর আবার আমাদের যাত্রা শুরু হলো। এবার আমাদের প্রোগ্রাম বক্সা জয়ন্তী। সকালে আমরা গেছিলাম জলদাপাড়া জঙ্গল সাফারি করতে। এই সাফারিতে জঙ্গল ভ্রমণ ছাড়াও গিয়েছিলাম হলংয়ে। হলং বনবাংলো পুড়ে যাওয়ার পর এখন কি পরিস্থিতি সেসব আগের পর্বেই আপনাদের দেখিয়েছি। আপনারা যারা এখনও আগের পর্বটা দেখেননি তাদের জন্য আই বোতাম এবং ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নেবেন। এবার চলুন আমরা যাই বক্সা জয়ন্তী। তোরসা ব্রিজ দিয়ে যাচ্ছি। কালকে এই পথেই গেছিলাম। পাতায় ঢুকে গেলাম। এখানে প্রচুর হোটেল, হোমস্টে সব রয়েছে রাস্তার একটা দিকে, আর একটা দিকে জঙ্গল। এখান থেকে জঙ্গল সাফারি হয়। আর বোর্ডেতে লিখে রেখে দিয়েছে দেখুন, চিলাপাতা জাতীয় উদ্যান। আপনারা যদি চিলাপাতায় আসেন, আপনারা যদি এখানে আসেন তাহলে সাফারি করতে গেলে এইখান দিয়ে সাফারি করে। তবে আপাতত জঙ্গলেতে এসে আমরা এই বাঁদরই একটা দেখতে পেলাম। NH-31 31 নম্বর জাতীয় সড়ক। বাঁ দিকে রাজা ভাত খাওয়া জঙ্গল, ডান দিকে চা বাগান। রাজা ভাত খাওয়ার জঙ্গলে যে আমরা কিন্তু এখন বক্সার জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। দুদিকে ঘন জঙ্গল, এটা বক্সা। বক্সা টাইগার রিজার্ভ। আমরা বক্সা জঙ্গলে চলে এসেছি। আর গাড়ি এখানেতে আছে বক্সা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার অফিস। এখানেতে একটা মিউজিয়াম রয়েছে, আর এটা খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত। চলুন ভিতরে যাওয়া যাক, দেখি কি আছে। এই জায়গার নাম রাজা ভাত খাওয়া। বলতে গেলে রাজা ভাত খাওয়া হলো বক্সা টাইগার রিজার্ভের প্রবেশদ্বার। এই স্থানের নাম রাজা ভাত খাওয়া হওয়ার পিছনে অনেক গল্প থাকলেও প্রকৃত ইতিহাসটি হলো এই রকম। 1769 খ্রিস্টাব্দে কোচবিহারের রাজা ধৈর্যেন্দ্র নারায়ণ ভুটান সেনাপতি পেনসু তোমার হাতে বন্দী হন। বন্দী রাজাকে প্রথমে বক্সা এবং পরে তৎকালীন ভুটান রাজধানী পুনাখাতে বন্দী করে রাখা হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যৌথ সেনাপতি কোচবিহারের সমস্ত ভুটানি সেনাঘাঁটি ভেঙে দেয়। যুদ্ধের পর রংপুরের কালেক্টর পার্লিং ভুটান রাজাকে চিঠি দিয়ে জানান রাজা ধৈর্যেন্দ্র নারায়ণকে মুক্তি না দিলে ইংরেজ সৈন্যরা ভুটান রাজধানী দখল করবে।
এরপর 1774 সালের 23শে এপ্রিল রাজা ভুটান থেকে মুক্তি পেয়ে বক্সার পথে কোচবিহারে আসেন। রাজার মুক্তির আনন্দে রাজপুলিশগণ রাজাকে অভ্যর্থনা জানাতে বক্সায় যায় এবং এইখানেই দেশের মধ্যে রাজার প্রথম অন্ন গ্রহণের ব্যবস্থা করেন। বহুদিনের পর স্বদেশে ফিরে এই স্থানে রাজা ভাত খেয়েছিলেন। এই ঘটনার পর থেকেই লোকমুখে এই স্থানের নাম হয় রাজা ভাত খাওয়া। আমরা নেচার ইন্টারপ্রিটেশন সেন্টারেতে এসে ঢুকলাম। চলুন কী আছে পরপর দেখতে থাকি। বক্সা টাইগার রিজার্ভ সেন্টার, এখানে আদৌ কোনো বাঘ আছে কি না এ নিয়ে কিন্তু বিশাল বিতর্ক আছে। এশিয়ান এলিফ্যান্ট, বাঘের ছাল, অজগরের ছাল। প্লাস্টার অফ প্যারিস দিয়ে বাঘের পায়ের ছাপ। এইটা দেখুন, এটা ভালো বোঝা যাচ্ছে। সাম্বারের সিং, সাম্বার ডিয়ারের, আর এটা হচ্ছে গাউর বা ইন্ডিয়ান বাইসন। বেরিয়ে আসলাম ইনভেনশন সেন্টার থেকে। এবার গাড়িতে উঠবো। রাজা ভাত খাওয়াতে একটা প্রজাপতি পার্ক আছে, এন্ট্রি গেটে আধার কার্ড, গাড়ির নম্বর দিয়ে এন্ট্রি করতে হলো। এখানেও জঙ্গল সাফারির বুকিং হয়। বেলা 1টার সাফারি স্লট খালি ছিল। আমরা সাফারি করব না জানিয়ে দিলাম। অনেকে বলেন বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টে নাকি বাঘ আছে, এরকমই দাবি করা হয় এবং দাবির কারণেই নাম টাইগার রিজার্ভ ফরেস্ট। তবে অধিকাংশ মানুষই বলেন যে এখানে কোনো বাঘ নেই। বন দপ্তর বলে আছে একটা দুটো। আপনার কি মনে হয়, আপনি কি বলেন, এখানে বাঘ আছে নাকি নেই? কমেন্ট করে জানান।
আমরা যাবো জয়ন্তীর দিকে, সোজা চলে গেলে পাওয়া যাবে বক্সা ফোর্ট। এখানে একটু জুম করে দেখাই, বোর্ড লাগানো আছে দেখুন ডিরেকশান। বক্সা দুয়ার 10 কিলোমিটার, জয়ন্তী 5 কিলোমিটার, আর একদম উপরে দেখুন সান্তাবাড়ি 5 কিলোমিটার। চলুন এবার আমরা জয়ন্তীর দিকে যাচ্ছি। এখানে তো সাফারি করা যায়, তার রেট চার্ট। কার সাফারি জয়ন্তী 1750 টাকা। ওয়াচ টাওয়ারেতে গেলেও 1750 টাকা মহাকাল, আর মহাকাল রুটে গেলে 1600 টাকা। পোখরি লেক 1000 টাকা। বিকেল এন্ট্রি পয়েন্ট। কাউন্টার থেকে পর্চি বার করে নিয়েছি। ছোটো মহাকাল ট্রিপটা করব, 1.5 ঘন্টার ট্রিপ। এইখান থেকে স্টার্ট করে টোটাল 11 কিলোমিটার রাস্তা, মানে এখানে ফিরে আসা পর্যন্ত 11 কিলোমিটার জার্নি। অলমোস্ট প্রায় পুরোটাই রিভার বেডের উপর দিয়ে চলবে, আর ঝর্ণা আছে, ল্যান্ডস্কেপ আছে, সিনিক বিউটি আছে, সবই আছে। এখানেও জঙ্গল সাফারি করা যায়, কিন্তু জঙ্গল সাফারি সকালবেলাতে আমাদের গ্র্যান্ড সাকসেস একটা জঙ্গল সাফারি হয়েছে, তাই এবারে তার সাফারিতে গেলাম না। সাফারি করতে গেলে 1800 টাকা এখানেতে লাগছে, আপনারা চাইলে করতে পারেন। খুব ভালো সাফারি হয় এখানেতে। আমরা অন্য কিছু দেখাই, একটা তো সাফারি করে দেখিয়েছি। চলুন তাহলে স্টার্ট করি। যাত্রা শুরু হয়ে গেছে, অ্যাডভেঞ্চার শুরু। এখানেও আমাদের একজন গাইড রয়েছেন। জঙ্গল সাফারিতে গাইড বাধ্যতামূলক, এখানেও বাধ্যতামূলক। আর আমাদের গাইডের সঙ্গে একটু পরিচয়টাও করিয়ে দিই। বন দপ্তর থেকেই দেওয়া গাইড। একটু আপনার নামটা বলুন। আমার নাম অজয় ভট্টাচার্য। আমরা এই যে ট্রিপে যাচ্ছি মোটামুটি 1.5 ঘন্টার মতো টাইম লাগে। 1.5 ঘন্টার ট্রিপ এটা, এখান থেকে যাওয়া এবং ফিরে আসা। রাউন্ড ট্রিপ ধরলে 11 কিলোমিটারের। হ্যাঁ, আপ ডাউন 11। কি কি দেখবো আমরা এখানে? পুরোটাই যাব রিভার বেড ধরে। আমরা যাচ্ছি ছোট মহাকাল, পপুলার খুব এটা। এটা পুরোটাই রিভার বেড ধরে যাওয়া। ওখানে আপনার পাহাড় এখান থেকেও দেখা যাবে, তবে ওটা আমরা তখন পাহাড়ের মাঝখানেই থাকবো। আর ছোট একটা ওয়াটারফল পাবো, নদীর জলটা বেশি পাবো। এখানেও জল খুবই সামান্য আছে তুলনামূলকভাবে, ওখানটায় জলটা বেশি। জয়ন্তী রিভার, কথা বলতে বলতে জয়ন্তী রিভার বেডে চলে এসেছি। ভালো হয়। ওইদিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন সেগুলো ভুটানের পাহাড় নয়, আমরা পরে যাব। কিন্তু একটা রিভার বেড, বর্ষাকালে এখানে কিন্তু প্রচুর জল থাকে, এখন শুকনো। জয়ন্তী নদী, এটা জয়ন্তী রিভার বেড। সামান্যই জল আছে, এই যে জল বয়ে যাচ্ছে।
বাঁ দিকের পাহাড়টা হচ্ছে ভারতের, আর ডান দিকে যে পাহাড়টা দেখতে পাওয়া যাচ্ছে এটা ভুটানের। আমরা এখন ছোট মহাকালে যাচ্ছি। শিবরাত্রির সময় এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর, বলছে মানে লাইনেতে লাখ লাখ মানুষ আসে, এবং অ্যাডমিনিস্ট্রেশন ছাড়া কোনো গাড়ি এখানেতে ঢুকতে দেওয়া হয় না। আর ধারে ধারেতে ভান্ডারা দেওয়া হয় এই জয়ন্তী রিভার বেডেতে। আর একটা কথা বলি যে বর্ষাকালে এটা বন্ধ, মোটামুটি অক্টোবর পর্যন্ত জয়ন্তী রিভারের উপর দিয়ে গাড়ি চলাচল করানো যায় না, জল বেশি থাকে বলে। এই যে নামবো, ওখানে মেঘ করে আসছে, দেখুন কি অবস্থা। আস্তে হাঁটবে, আস্তে হাঁটবে। গাড়ি থেকে নেমে ঢাল বেয়ে নদীর কাছে চলে এলাম। নদীর উপর কাঠের একটা অস্থায়ী সাঁকো পার হয়ে ওপারে যেতে হবে। বিস্তীর্ণ এলাকা ফাঁকা হওয়ায় খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সব মিলিয়ে বেশ মনোরম একটা আবহাওয়া। আমাদের সামান্য একটু ট্রেক করতে হবে, সামনে গেট। সামনের পাহাড়েতে তো খুব মেঘ করেছে দেখছি, পিছনের দিকে অবশ্য ফাঁকা পরিষ্কার। এরপর সিকিয়াঝোড়া যাব, এই ওটা দেখে একটু ভয় লাগছে। এটা কি পাহাড়ের লোকাল মেঘ নাকি চারিদিকে হয়? যদি বৃষ্টি হয় তাহলে সিকিয়াঝোড়ার 12টা বেজে গেল। এই যে সামনে গেট। বড় মহাকালে তো যাওয়ার তো আগে খুব যাতা অবস্থা ছিল, খুব কঠিন হচ্ছিল। বাস বেঁধে মই বানিয়ে সিঁড়ি থাক যাই থাক, হ্যাঁ আগে তো সময় আছে। সামান্য একটুই ট্রেক করতে হয়, আর সেটাই যাচ্ছি। সব আসুক। সিঁড়িটাতে ওঠানামা করা মানে এই যে ফুল ঝাড়ু হয় এগুলো দিয়ে ঘর ঝাড় দেন, সেই এখান থেকে ফুল হবে, এখান থেকে স্টিক বেরোবে, সেইটা দিয়ে ঝাড়ু তৈরি হয়। এদিকে পাহাড়, এদিকেও পাহাড়, এদিকেও পাহাড়। আচ্ছা, মনে হয় আমার পাহাড়ে গেছি। মাছ
এটা অন্য রেকর্ডিং। ও এসে গেছে। আমরা এসে পৌঁছে গেছি ছোট মহাকালে। এখানটা বেশ ঠান্ডা, আর আসলে এটা হচ্ছে একটা গুহা মতো। এখানেতে প্রচুর স্ট্যালাকটাইট রয়েছে, উপর থেকে জল পড়ে পড়ে আস্তে আস্তে একটা নিচের দিকে একটা কী বলবো অংশ নেমে এসছে। অনেকগুলো রয়েছে, অজস্র রয়েছে। আর এটাই হচ্ছে মহাকাল। আর পাথর রাখা আছে, সেই পাথরই হচ্ছে মহাকাল বা শিব। ওং সর্বাং স্বস্তিকা মহাকাল ঈশ্বরং গ্রহণং তৎসৎ পুণ্যাঙ্গং জটাভ্যে নমঃ। ওং শান্তি, ওং শান্তি। এটা হচ্ছে বাবার মাথারই জটা। প্রাকৃতিকভাবে সেই সৃষ্টি যুগে তখন আমাদের মাথায় যেরকম চুল থাকে সেরকম চুলের থেকেই এখন পাথর হয়েই জটা নামছে। সেই জটার মধ্যে সর্বদেবতাকেই বাবা স্থান দিছিলেন। সেই আমি বর্ণনা দেখাচ্ছি এই জটার মধ্যে কোন কোন দেবতা এখানে আছেন সেভাবে। এখানে আছে রাধাকৃষ্ণ, এখানে রাধাকৃষ্ণ আছেন, এখানে আছে মহাদেব, এখানে শিব, এখানে আছে শীষনাগ। দেখুন এটা আছে বিশ্ব ব্রহ্মাণ্ড। ওইখানে শোয়া আছে নন্দী। নন্দীর ওই পাশটাতে যে রং লাগানো আছে মা জয়ন্তী। এই পাশে আছে মা মনসা। মা মনসার উপরে আছেন গণেশ, জোড়া গণেশ আছেন। আর গণেশের ওই পাশে আছেন যে পৈতা গলায় এই যে প্রাকৃতিক জটার সৃষ্টি আছে মহাকাল। মহাকালের সৃষ্টির থেকে আবার এখানে আসুন, একটু উপরের দিকে গেলে পরে ওখানে শঙ্খ আছে। মা জয়ন্তী স্বর্গকে জয় করেই সেই বিজয় শঙ্খ যার নাম। সেই শঙ্খের সাথেই সিঁদুর দেওয়া জায়গাটা আছে মা লক্ষ্মী, লক্ষ্মী পেশা সিঁদুর দেওয়া চিহ্ন করা আছে। মা লক্ষ্মী, লক্ষ্মী পেশা আছে। আর এটা হচ্ছে মা পার্বতীর বাহক। এটার নাম হচ্ছে সিংহের মাথাটা, সিংহের মাথাটা। আর এখানে আছে প্রাকৃতিকই জটার সৃষ্টি শিবলিঙ্গ এখানে। আর এখানে আছে হাতি। এক হিসাবে হাতি দেখা যাবে, আর এক হিসাবে দেখলে পারে গন্ডারের দৃষ্টি আকৃতি দেখা যাবে। দুইটা আকৃতি এইভাবেই 33 প্রকার দেবতারই স্থান। এখানে আছে বজরঙ্গলী হনুমান। এটা হচ্ছে হনুমানজির গদা। আর এখানে আছে নারায়ণের চক্রটা। আর এখানে আছে মহিষাসুর, দাঁড়িয়ে আছেন মহিষাসুর ত্রিশূলটার জন্য, মানে মুখটা দেখা যাচ্ছে না। আর ওইখানে ওই যে পঞ্চনাগ, 5টা জায়গা আমাদের সিঁদুর দেওয়া আছে, এটা হচ্ছে পঞ্চনাগ। এইভাবেই 33 প্রকার দেবতারই এটা স্থান। এখানে কোনো আমাদের মনুষ্য রূপ নিয়ে আমরা প্রকাশ করি নাই, বা এখানে সাজানো গুছানো প্রকাশ করা হয়। এখানে বাস্তবতা জগৎ, এখানে সারাদিন ধ্যান তপস্যা করা হয়। সেই ধ্যান তপস্যার মধ্যে পিতা মহেশ্বর ওখান থেকে আমাদের কাছে যা কিছুই দিচ্ছেন সেইভাবে পূজা উদযাপন করছি। এখানে ভক্তদের আশীর্বাদও সেইভাবে দেওয়া হচ্ছে। এখানে এসে মহাদেব থেকে মহাকালের সৃষ্টি। এখান থেকে মহাকালের সৃষ্টি জটার থেকেই সৃষ্টি দিছিলেন মা জয়ন্তীকে। তুলতে বলেছ। গঙ্গাজলেভ্যে নমো মহাকালীশ্বরং পুজঙ্গন সভ্যতং আকন্দ ফুলেভ্যে নমো গ্রহণং স্বস্তিকায় সর্বং স্বস্তিকায় পুজঙ্গন সভ্যতং গঙ্গাজলেভ্যে নমো। ওম শান্তি। দিলেন তাহলে সব্বা স্বস্তিকায় সভ্যতং সব্বাং পশ্চিতানং সর্ব বাধা বিপদং মহাকালীশ্বরং সব্বাং স্বস্তিকায় আকন্দ ফুলেভ্যে নমো মহামাতৃবিত্রানং। ওম শান্তি। এখানে তো পুজো দেওয়া হলো, মৌসুমি পুজো দিল, সাথে সৃষ্টিও দিল রাশি। এবার উপরের দিকে একটা ফলস আছে, সেই ফলসটাতে যাব। এই হচ্ছে ফলসে যাওয়ার রাস্তা।
ওম তৎপুণ্যং মহামাত্রিজ্ঞানং প্রসাদং। স্লিপ করে হয়ে গেল ভিআইপি সাথে হয়ে গেল। জল নেমে আসছে, এই হচ্ছে ঝর্ণা। রে বাস কি সুন্দর রে। হ্যাঁ বাহ, শুধু ওই জায়গায় না, একটু খেয়াল করে দেখুন পুরোটাই তো হ্যাঁ এইগুলো করছে, এইটাও করছে, বর্ষাকালে আরো করে না জোরে। বিভিন্ন দিক থেকে জল পড়ছে, চারপাশেই পড়ছে। আস্তে আস্তে ডাউন করুন, ডাউন। এই যে ঝাড়ুর কথা বলছিলাম, এখানেও রয়েছে দেখুন সেই ঝাড়ু হয়ে আছে। এবার ফেরা যাক। আরেকজন সোজা জলের মধ্যে নেমে গেছে জুতো পরে, এই দেখুন। আনন্দের আর সীমা নেই। বলছি যে উপরে তো বড় মহাকাল, আমরা তো ছোট মহাকালটা দেখে এলাম, তো এই ছোট মহাকাল নিয়ে আপনি কি বলবেন? ছোট মহাকাল শুধু ছোট মহাকাল নয়, ছোট মহাকাল এবং বড় মহাকাল, যেটা আমরা এখন যেতে পারিনি, ওটার রাস্তাটা হচ্ছে ওপাশ দিয়ে, দেখতে পাচ্ছেন ওখান দিয়ে যাচ্ছে। ওটা একটু টাফ, অনেকটাই ওপরে। আমাদের যেটুকু নলেজ আছে, শোনা কথা, অথেন্টিক কিছু তো নেই, তো এই মহাকালটা অতীশ দীপঙ্করের আমলে আবিষ্কৃত। উনি একজন রাজক ছিলেন, ধর্মপ্রচারক ছিলেন, উনি হয়তো এসেছিলেন এখানে, ওনার হাত দিয়েই এটার আবিষ্কার। ছোট মহাকাল যেটা দেখলেন, ছোট মহাকালটা ওই বড় মহাকালের অনেক পরে। বড় মহাকালটা এতটাই কষ্টকর পথ, এখন একটু ইজি করা হয়েছে সিঁড়ি টিড়ি করে দিয়ে, তো এতটাই কষ্টকর ছিল যে বেশিরভাগ ভক্ত ওখানে পৌঁছতে পারতেন। সেই জন্য এখানেও একজন স্বপ্নে পেলেন যে মহাদেব বলছেন যে আমি এখানেও আছি। তাই এটা যখন আবিষ্কার হলো, তারপর থেকে এটা সবাই অ্যাভেল করতে পারছে, বয়স্ক শিশু সবাই অ্যাভেল করতে পারছে। আর বড়টা যেটা, ওটা অনেক উপরে থাকাতে আর ওটার পথটা একটু দুর্গম। এখন যেভাবে আপনি গেলেন এই সাঁকোগুলো পেরিয়ে, বড় মহাকালের ক্ষেত্রেও শিবরাত্রির আগে এই সাঁকোগুলো তৈরি করে প্লেন মতো যাবেন, তারপর 1.5 কিলোমিটার আপনাকে উঠতে হবে, এবং ওই গ্রেডিয়েন্টটা একেবারেই খারাপ। ওখানে এখন যেখানে মই ছিল, সেখানে এখন সিঁড়ি করে দেওয়া আছে, পাকা সিঁড়ি, সিমেন্টের সিঁড়ি। একদম শেষটায় যেখানে মন্দিরে আপনি ঢুকবেন, ওখানটায় এখনও মই আছে। ওখানেও কি স্ট্যালাকটাইট? ওটাও সেম, ছোট মহাকাল যেরকম স্ট্যালাকটাইডের ফরমেশনে তৈরি, ওটাও ঠিক তাই। এটাও স্ট্যালাকটাইডের কেপ। এটা একটু ডিফার করে দুটোই, সেটা হচ্ছে ছোট মহাকালের কেপটা দেখলেন ওপেন, স্ট্যালাকটাইডের যে কেপটা সেটা ওপেন, বাট বড় মহাকালের ওটা ওপেন অ্যারেঞ্জমেন্ট করবার সেগুলো করে। শিবরাত্রির সময় এই যে ওপাশটায় দেখুন একটা ফাঁকা প্লেস আছে, এখানে এখন ভুটানের কোনো আর্মি বা ভুটানের কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু ওই সময়টা যেহেতু এটা ভুটানের এরিয়া, সেই জন্য শিবরাত্রি উপলক্ষে এই ভুটানের এরিয়া থেকে শুরু করে কমপ্লিট এই দুটো মন্দির, ছোট মহাকাল আর বড় মহাকাল, এইগুলো সব দেখাশোনার দায়িত্ব নিয়ে নেয় ভুটান গভর্নমেন্ট। আমাদের ইন্ডিয়া, ওদিকটা ইন্ডিয়া, এদিকটা ভুটান দায়িত্ব, ওপাশটা ইন্ডিয়া। তো আমাদের ইন্ডিয়া এবং ভুটান, ইন্দো ভুটান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আছে। এই অ্যাসোসিয়েশনই ওই শিবরাত্রির পুরো প্রোগ্রামটাকে অর্গানাইজ করার চেষ্টা করে। ইন্ডিয়ার পোর্শনটা ইন্ডিয়া গভর্নমেন্ট দেখে, আই মিন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট,
আর এই পাশটা ভুটান গভর্নমেন্টের। তখন এখানে ভুটান ভলান্টিয়ার, ভুটান মেডিকেল ক্যাম্প, সমস্ত রকম ফেসিলিটিস থাকে। ওই যে ওরা যাচ্ছে, ওটা কিন্তু বড় মহাকালে যাচ্ছে, এটা বড় মহাকালে যাওয়ার রাস্তা। নদীর পাশে এসে আবার নদী পার হচ্ছে, পার হয়ে ওই হলুদ পতাকাটা দেখতে পাওয়া যাচ্ছে, তার গা দিয়ে রাস্তা চলে যাচ্ছে। যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খয়ের গাছ, যেটা পান খাওয়ার সময় খাওয়া হয়। এতে কিন্তু প্রচুর কাঁটা আছে, এই যে দেখুন প্রচুর কাঁটা। গাছটা কেটে নিয়ে এরকম থেকে ধরুন কেটে নিল, কেটে নিয়ে সেটাকে আবার জাল দিতে হয়। জাল দেওয়ার পরে এর ভিতরে যে রস, আঠা এগুলো সব বেরিয়ে আসে, বেরিয়ে আসার পর যে শক্ত অংশটা তৈরি হয় সেটাই হলো খয়ের। আমাদের মহাকাল ভ্রমণ শেষ হলো, এবার আমরা ফিরে চলেছি। পরিশ্রমে খিদেও পেয়ে গেছে বেশ, তাই গাড়ি থেকে নেমে সবার আগে খেতে হবে। তারপর যাব সিকিয়াঝোড়ায় অ্যাডভেঞ্চার করতে। জয়ন্তীতে এদিন দুপুরের খাওয়াটা দুর্দান্ত হয়েছিল। দুপুরের খাওয়া, সিকিয়াঝোড়ায় অ্যাডভেঞ্চার, এসব আপনাদের পরের পর্বে দেখাবো। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।